নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর যাত্রার আজকে অষ্টম পর্ব। এই অপূর্ব, মনোরম এবং রোমাঞ্চকর গল্পটি শোনার জন্য এবং বোঝার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্ব থেকে ক্রমান্বয়ে পরপর অন্য পর্বগুলি শুনে নেবেন। তাহলে আমি আজকে যে অষ্টম পর্বটি শুরু করছি সেটা বুঝতে আপনাদের আরও সুবিধে হবে। তাহলে আসুন বন্ধুরা, আমি অষ্টম পর্ব থেকে আমার পাঠটি পুনরায় শুরু করলাম। অতঃপর নায়ালাম মোটামুটি ছোটখাটো শহর, সবই পাকা বাড়ি। প্রচুর বাড়ি আছে যেগুলি ৩-৪ তলা। আধুনিকতার ছোঁয়া সর্বত্র। গেস্ট হাউসের পিছনে কনক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। পুরানো রাস্তা ভেঙে সেটার ওপর নতুন রাস্তা হচ্ছে। পুরানো রাস্তাটাই আমাদের দেশের নতুন রাস্তার মতো, অথচ এখানে সামান্য ভাঙা, তাতেই তা তুলে ফেলে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এখন একটু একটু হাওয়া দিচ্ছে। ঠাকুর, আমি, অনুপদা কেউই মাথায় কিচ্ছু দেয়নি। ছোট লাকফা দেখে বলল মাথায় টুপি পরতে, না হলে হাওয়ায় ঠান্ডা লেগে মাথা ভার হয়ে যাবে। ওর কথা মেনে মাথায় গরম টুপি চাপালাম। নায়ালামে দেখলাম অনেক বাড়ির সামনের দরজার ওপর শিং লাগানো রয়েছে। এগুলি চামড়ি গায়ের শিং। যারা একটু গরিব তাদের বাড়িগুলির দেওয়াল পাথরের, সিলিং কাঠের গুঁড়ি দিয়ে তার উপর পাথর সাজিয়ে জোড়া দেওয়া। ঘুরতে ঘুরতে আমরা থানার কাছে চলে এলাম। দেখলাম ঝকঝকে আধুনিক থানা। ভিতরের ফাঁকা জায়গায় পুলিশরা কুমফু, ক্যারাটে ইত্যাদি শারীরিক কসরত করছে। থানার পেছনেই বিরাট হসপিটাল, ঝকঝকে পরিষ্কার। এতটুকু জনপদের জন্য এত বড় হাসপাতাল আমাদের দেশে কল্পনার বাইরে। আমাদের জেলা হাসপাতালগুলির চেয়েও বড় এবং আধুনিক চিকিৎসার সুযোগ মেলে। ছোট লাকফা জানালো এখানে খুব ছোট্ট গ্রামের হাসপাতালেও বিনামূল্যে আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে ইত্যাদি সব মেশিন আছে। আপনাদের ইন্ডিয়াতে এসব পাওয়া যায় নাকি? নিজেই উত্তর দিল, আমি জানি সে ব্যবস্থা নেই। আমরা হাসপাতালের ভেতরে আর ঢুকলাম না। রাস্তায় মধু কাকিমা দেখি হঠাৎ বেশ জগিং করতে লাগলো, খুব হাপ করে লাফাতে লাগলো। আমি বললাম, ওটা কি করছো? সে বলল, একটু শরীরটা ঠিক করে নিচ্ছি। আমি বললাম, কতটা উঁচুতে উঠেছো সে খেয়াল আছে? এসব করলে শরীর কিন্তু কাহিল হয়ে পড়বে। ওনার কাণ্ড কারখানা দেখে কয়েকটি তিব্বতী বাচ্চা হেসে হুটোপাটি। ওরা কৌতূহলী হয়ে মোদি কাকিমার পেছন পেছন হাঁটতে লাগলো। আর একটা ব্যাপার খুব অদ্ভুত, যেখানে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এরা খালি হাত পাচ্ছে ভিক্ষার জন্য। অভ্যেস কিনা জানি না, নাকি পর্যটক দেখলেই এমন করে তা বুঝলাম না। আশ্রমে ফোন করতে হবে। ফোন করতে গেস্ট হাউসের পাশের দোকানে গেলাম। এই বাড়িতেই চায়না টেলিকমের অফিস। দোকানে হরেক রকম সামগ্রী, বিস্কুট থেকে শুরু করে গরম জামা কাপড়। দোকানের মধ্যেই পেছনের দিকে রান্নার ব্যবস্থা। দোকানদার রান্না করছে, স্ত্রী দোকান সামলাচ্ছে। হাতে উলের কাঁটা। দোকানদারি করতে করতে বাকি সময়টা উল বোনে।
বেশিরভাগ দোকানেই দেখলাম দোকান ও বাড়ি একসঙ্গে। দোকানের মধ্যেই পেছনের দিকে রান্না করে। দোকানদারের ছেলের হাতে বড় বাটিতে কালো কালো নুডলস। আশ্রমে ফোন করে খবরাখবর নেওয়া হলো। সকালে উঠে ঠাকুর বলছিলেন, কাল রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম, কারোর কিছু হলো কিনা কে জানে। ঠাকুরের কথাই ইঙ্গিতে আমি বুঝলাম নিশ্চয়ই কাছের কোনো ভক্তের কোনো রোগ ব্যাধি কিংবা অঘটন ঘটেছে। ঠাকুর সরাসরি না বলে অন্যভাবে বললেন। গেস্ট হাউসে ফিরলাম। ট্রেকিংয়ের দলও ফিরে এসছে। ফিরেই দুঃসংবাদ শুনলাম। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে আসা একজন সাধু দেহ রেখেছেন। আমাদের দলে সাধু বলতে একমাত্র উনিই ছিলেন যিনি গতদিন দুপুরে কোদারি বর্ডারে আমাদের পাশের টেবিলে বসে আহার করেছিলেন। ওনার স্ত্রী খুব কান্নাকাটি করছে। উনি গৃহী সাধু, গুজরাটে বাড়ি। স্বামী স্ত্রী একসঙ্গে এসেছিলেন কৈলাসে শিবের চরণে যাবেন বলে, কিন্তু আগেই তাকে মায়ার পৃথিবীর মায়া ছাড়তে হলো। গতরাত থেকেই নাকি ওনার বমি হচ্ছিল। সকালে অবশ্য প্রাতরাশ করেছেন স্বাভাবিকভাবেই, কিন্তু তারপরই আবার বমি শুরু হয়। শ্বাসকষ্টও ছিল। অক্সিজেন দেয়া হয়, কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হয়নি। লিয়াজো অফিসাররা এলো, দেহ ফেরত পাঠাতে হবে। পুলিশ এলো। লিয়াজো অফিসাররা এসব আইনি প্রক্রিয়া সামলাবেন। সাধুর মৃত্যুতে দেখলাম সবার মনে একটু ভয়ের সঞ্চার হয়েছে। আমাদের কলকাতার দলে যে অসুস্থ সেই শেফালিদিও খুব ভয় পেয়ে গেছে। হাঁটতে চলতেই পারছে না, চোখ মুখ ফুলে গেছে। যদিও সবারই চোখ মুখ ফোলার, অল্প বিস্তর ফুলেছে, মাথা অল্প বিস্তর ধরা। দীপকদা ঠাকুরকে নিয়ে শেফালিদির ঘরে গেল। ভ্রমণ সংস্থার কর্মীরাও কয়েকজন গেল। ওরা শেফালিদিকে আর ওপরে নিতে চাইছে না। দীপকদা বলল, ওর শরীরে হিল সিকনেস পুরোপুরি ফুটে উঠেছে। যত সময় যাবে অসুস্থতা আরও বাড়বে। এটা খুবই ঝুঁকির ব্যাপার হবে। নিচে নেমে যাওয়াই এর একমাত্র চিকিৎসা। নিচে নামলেই আবার ঠিক হয়ে যাবে। শেফালিদিরা 4 বন্ধু মিলে একসঙ্গে এসেছিল। বাকিরা আরতিদি, রানুদি ও নন্দিতাদি আর ভরসা পাচ্ছে না শেফালিদিকে নিয়ে ওপরে ওঠার। ঠাকুরও একই মত প্রকাশ করলেন। শেফালিদিও মেনে নিতে বাধ্য হয়েছেন যে নিচে নেমে যাওয়াই তার প্রাণরক্ষার একমাত্র উপায়। কাঁদতে কাঁদতে ব্যাগ থেকে মায়ের ছবি ও পূজার খুচখাচ সামগ্রী বের করে বন্ধুদের দিল। সাধুর দেহ যে গাড়িতে ফেরত যাবে, ওই গাড়িতেই শেফালিদি ফেরার ব্যবস্থা হলো। ছোট লাকফা আমাদের বলল, আপনারা সবাই দুপুরের খাবার খেয়ে নিন। কিন্তু এমন অবস্থায় কি করে তা সম্ভব? মৃতদেহের গাড়ির সঙ্গে শেফালিদিও ফেরত গেল। একজন লিয়াজো অফিসার সঙ্গে গেল। বর্ডারের কাগজপত্রের ঝামেলা আছে। ভারতীয় দূতাবাসে খবর পাঠাতে হবে। ঝামেলা মিটিয়ে অফিসার রাতে আবার ফিরে আসবে। সব ঝামেলা মিটলে দুপুরের আহার করতে করতে প্রায় 3টে বেজে গেল। বিকেলে চা স্ন্যাক্স খেলাম। তখন জানিয়ে দিল রাত 8টায় নৈশভোজ। রাত 8টা মানে ভারতীয় সময় বিকেল 5:30। কি করা যাবে, জসমিন দেশে যদাচার। কাল রাত 2টোয় জাগিয়ে দেবে, কারণ ভোর 4টের মধ্যে রওনা দিতে হবে। আমরা এখন থেকে যাব সাগা। রাস্তার একটা জায়গায় মেরামতি চলছে। কাজ শুরু হবার আগেই সে জায়গাটা পার না হলে গতকালের মতো ভোগান্তি হবে।
সারা দিনের জন্য আটকে থাকতে হবে। পরের দিন রাত থাকতে থাকতে গাড়ি ছাড়ল। প্রচণ্ড শীত। আজ অনুপদা আমাদের গাড়িতে যাবে। দীপকদা রানুদিদের গাড়িতে গেল। শিখাদি বেশ কাহিল। মধু কাকিমাও শুনলাম খানিক কাহিল হয়ে পড়েছে। রাস্তা দিয়ে গাড়ি চলছে। ঘণ্টাখানেক চলার পর ভোর ভোর হলো। আর তখনই অপার বিস্ময়। গাড়ি একটা একটা করে বাঁক নিচ্ছে, আর সূর্যের হালকা রক্তিম আভায় বরফের পাহাড়গুলি চোখের সামনে ভেসে উঠল। সে যে কি সুন্দর তা বলার নয়। মনে হচ্ছে সত্যি এই কষ্টকর যাত্রা আজ সার্থক। ডানে বায়ে কোথায় তাকাবো? একদিকে তাকালে অন্যদিকে সৌন্দর্য চোখের বাইরে হারিয়ে যাচ্ছে। হালকা উঁচু নিচু উপত্যকায় ঈশ্বর যেন এক একটা বরফের পাহাড়ে লাল আলতা ফেলে পাহাড়গুলিকে বসিয়ে দিয়েছেন। দারুণ, ভাষাহীন প্রকাশহীন আনন্দ অনুভূতি। শিখাদি মাঝখানে মাথা এলিয়ে ঘুমিয়ে। ঠেলাঠেলি করাতে মাঝে মাঝে চোখ খুলছে, আবার ঘুমিয়ে পড়ছে। বলছে মাথায় খুব কষ্ট হচ্ছে। ড্রাইভার এক জায়গায় গাড়ি দাঁড় করালো ছবি তোলার জন্য। অনেক ছবি নিলাম। চারপাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে ভোরের আলো ফোটায়। সেই সঙ্গে সঙ্গে পাহাড়ের সৌন্দর্যও বদলে যাচ্ছে। সেই আলতা গলা পাহাড়ে এখন মনে হচ্ছে কেউ যেন সোনা গলিয়ে ঢেলে দিয়েছে। আরো কিছুক্ষণ বাদে ঝলমলে রোদ উঠতেই শুভ্র বরফ রাজ্যের পাহাড় ঘেরা মালভূমির মধ্য দিয়ে সবেগে আমাদের ল্যান্ড কুইজার গাড়ির যাত্রা বেশ উপভোগ্য লাগছে। গাড়ি থেমে গেল। ড্রাইভার সামনে পাকা রাস্তা দেখিয়ে বলল, লাসা লাসা। আর বাঁদিকে অনেকটা নিচু উপত্যকা দেখিয়ে বলল, কৈলাস কৈলাস। বুঝলাম আমরা যে পাকা রাস্তা ধরে এতক্ষণ চললাম সেটা সোজা চলে গেছে তিব্বতের লাসা শহরের দিকে। আর বাঁদিকে নিচু ঢালে নেমে আমরা যাব এবার কৈলাসের দিকে। কিন্তু এত নিচুতে গাড়ি নামবে কি করে? প্রায় 30-40 ফুট নিচু ঢাল। রাস্তা তো নেই। আমাদের অবাক করে দিয়ে গাড়ি খাঁড়া নিচে নেমে গেল। ভাবলাম এই বোধহয় উল্টে গেলাম। ড্রাইভার হাসছে। বুঝলাম ও যতবার যাত্রী নিয়ে এসেছে সবারই এমনটা হয়। সত্যি গাড়ি বটে। আমাদের দেশের গাড়ি হলে বোধহয় এতক্ষণে 3 পাল্টি খেত। গাড়ি নিচে নেমে নিচের সমান উপত্যকায় দাঁড়ালো। পরপর গাড়ি নামছে। প্রচণ্ড ধুলো উঠছে। উড়বেই, কারণ এখন আর পাকা রাস্তা নেই। উপত্যকার মধ্য দিয়ে গাড়ি নামছে। সার দিয়ে সব গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে নামলাম। দূরে চামড়ি গায়ের দল। কোথাও কোনো সবুজ গাছপালা নেই। দূরে একটা জলাশয় চোখে পড়ছে, আর বরফের পাহাড়। মাঝে মাঝে হালকা ছোট্ট ছোট্ট ঘাস। চমড়ি গাইগুলো তাই খুঁটে খুঁটে খাচ্ছে। গাড়ি আবার চলতে শুরু করলো। প্রিয় বন্ধুগণ, আজকের কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনীটি আমি এখানেই শেষ করলাম। নিশ্চয়ই আপনারা উদ্গ্রীব হয়ে আছেন পরবর্তী রোমাঞ্চকর যাত্রাটা শোনার জন্য। চিন্তা করবেন না, আগামীকাল আমি আবার আপনাদের কাছে ফিরে আসব এই ভ্রমণ কাহিনীর পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটি খুলুন এবং এই ভ্রমণ কাহিনীটি শুনতে থাকুন। নিজেরা শুনুন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করবেন এবং আমার এই গল্প পাঠটি কেমন হলো সেটি জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন বন্ধুরা। বিদায় জানাচ্ছি। ওম নমঃ শিবায়।